আজকের গল্প মেইনের বিষণ্ণ ঋতুগুলি। লেখক দীপেন ভট্টাচার্য। এখানে তুষার পড়ার সময় পৃথিবীর তলকে আকাশ থেকে আলাদা করা যায় না। একটা শুভ্রতা পায়ের নিচ থেকে ছড়িয়ে যায়, জমাট বরফের রথ পেরিয়ে দিগন্তের পত্রহীন ম্যাপল আর বার্চ বনে। তারপর গাছগুলো ছাড়িয়ে উঠে যায় আকাশে। কোথায় সেই সাদা রং পৃথিবী ছাড়িয়ে আকাশে ওঠে তা কারোর চোখে পড়ে না। মেইন রাজ্যের শীতের কথা আমার এইভাবেই মনে পড়ে। কত বছর হয়ে গেল। আপনারা যারা মেইনকে চেনেন না তাদের বলি, এই স্টেটটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে উত্তর পূবে অতলান্তিক মহাসমুদ্রের পশ্চিম কোল ঘেঁষে। এর উত্তরেই কানাডা। যুক্তরাষ্ট্রের এই অঞ্চলের মেইন সহ কয়েকটি স্টেটকে একসাথে বলে নিউ ইংল্যান্ড। এই তথ্যগুলো যে আপনার জন্য খুব জানা প্রয়োজন এমন নয়, তবু আপনি যদি কল্পনা করে নিতে পারেন মেইনের পূর্ব তীরের বিশাল খাড়া পাথরের ঢালের ওপর অশান্ত সমুদ্রের ঢেউয়ের আঘাত, হেমন্তে ধীরগতির কুয়াশায় উঁচু নিচু পাহাড়ের ওক, ম্যাপল আর এলমো গাছের রঙিন পাতার ঢেকে যাওয়া, কিংবা শীতের তুষারের কথা প্রথমেই যা বললাম, এসব যদি কল্পনা করে নিতে পারেন তাহলে এই গল্পটির বহু অনুভূতি আপনি সহজেই আত্মস্থ করতে পারবেন। গল্পটি আপনারই হবে। আমি যে শহরটিতে থাকতাম তার নাম মিলিনকেট। মানচিত্রে আপনারা সহজেই এই ছোট শহরটিকে খুঁজে নিতে পারেন। শহরটিকে ঘিরে রয়েছে কয়েকটি শীতল হ্রদ, ঘন পর্ণমোচী ও চিরহরিতের বন, উত্তরে উঁচু গ্রানাইটের পাহাড়। এক সময়ে কাঠ আর কাগজের শিল্পে ছিল রমরমা, কিন্তু এখন যে ঠিক কিভাবে চলে তা বলতে পারবো না। হয়তো কিছুটা পর্যটকদের দাক্ষিণ্যে, হয়তো কিছুটা নিতান্ত বাঁচার তাগিদে। আমি তখন কাজ করতাম শহরের ওয়ালমার্টের ভেতর একটা ফার্মাসিতে। যে দেশ ছেড়ে এসেছি সেখানে প্রতিষ্ঠিত ডাক্তার ছিলাম। এখানে এসে জীবনযুদ্ধে নতুন করে সনদ অর্জনের পরীক্ষাগুলি আর দেওয়া হয়ে উঠল না। তবু হাল না ছেড়ে ফার্মাসির যাবতীয় শর্ত পূরণ করে নানা ঘাটের জল খেয়ে মিলিনকেটে এসে ঠাঁই পেলাম। নিরিবিলি শহরটার আরও নিরিবিলি একটা রাস্তার দুটি ছোট কক্ষ আর এক চিলতে রান্নাঘর নিয়েছিল আমার একতলার বাড়িটি। আমার জীবনকে সরল থেকে সরলতর করার বাসনায় বাড়িটি ছিল ন্যূনতম আসবাবপত্রে সজ্জিত। জীবনযাত্রাও ছিল সেই পরিমাণ রৈখিক। বাড়ি থেকে ফার্মেসি, ফার্মেসি থেকে দোকান, দোকান থেকে বাড়ি। ছুটির দিনে উত্তরে পাহাড়ে অথবা বাড়ির সামনের রাস্তাটা যেদিকে শেষ হয়েছে সেখানে যে হ্রদটা আছে তার চারদিকে হাঁটা। সরলীকরণ পদ্ধতিতে মানুষের সঙ্গ বর্জিত হয়েছিল। বন্ধুত্ব খুব কম মানুষের সাথেই হলো। আমার বাড়িটির উল্টো দিকে থাকতো ডেভিড। 80-র কাছাকাছি ছিল ডেভিডের বয়স। তার সাতকুলে কেউ ছিল না, অথবা থাকলেও তারা খোঁজ নিত না। শহর কর্তৃপক্ষ ও বেসরকারি এক সাহায্য সংস্থা তাকে খাবার পৌঁছে দিত। সেই ডেভিড আমি শহরে আসার মাস 6 মধ্যে মারা গেল। এক সমাজকর্মী দিনে একবার আসত। সেই ডেভিডকে বসার ঘরে সোফায় মৃত অবস্থায় আবিষ্কার করেছিল। সামনে টেলিভিশন চলছিল। শহর থেকে তার সৎকারের ব্যবস্থা হলো, কিন্তু শেষকৃত্য কোনো অনুষ্ঠান হলো না। অনুষ্ঠান করার জন্য কাউকে পাওয়া গেল না। ডেভিডের বাড়িটি শহর কর্তৃপক্ষ অধিগ্রহণ করল। ডেভিড বেঁচে থাকতে তার সম্বন্ধে তত ভাবিনি। তার চলে যাওয়ার পরে তাকে নিয়ে ভেবেছি অনেক। মানুষের জীবনের অর্থ কি? মরে যাওয়ার পরে তোমাকে কেউ মনে না রাখলেও কি তোমার কিছু এসে যাবে? তুমি তো নেই। কিন্তু যারা বেঁচে থাকে
তাদের জন্য একটা শূন্যস্থান সৃষ্টি হয়। ডেভিডের অবর্তমানে তার বাড়িটা যেন এক ধরনের শূন্যতা পেল। সকালে বা দুপুরে কাজে যাবার সময় চোখ সেদিকে চলে যেত। দোতলা ছিমছাম নিউ ইংল্যান্ড ধাঁচের বাড়ি ধীরে ধীরে অযত্নে ভঙ্গুর হচ্ছে। তবে সময় বড় ধন্বন্তরী। মস্তিষ্কের নিউরনেরা নিজেদের পুনর্বিন্যাস করতে থাকে। শূন্যতার গহ্বর চলমান ঘটনায় পূর্ণ হতে থাকে। এরকম ভাবে মাস 6 যাওয়ার পরে একদিন এক শীতের সকালে কাজে যাব বলে তৈরি হচ্ছি। চোখে পড়ল ডেভিডের বাড়ির চিমনি থেকে ধোঁয়া উঠছে। বেরোনোর সময় দেখি সেই বাড়িটির ড্রাইভওয়েতে একটা লাল রঙের পিকআপ ট্রাক পার্ক করা। নতুন প্রতিবেশী এসেছে। বাড়িটি কি শহর তাকে বিক্রি করেছে? সেদিন রাতে কাজ শেষে ফার্মেসি থেকে বেরিয়ে দেখি তুষার পড়ছে। পেঁজা হালকা তুষার, বছরের দ্বিতীয় তুষারপাত। রাতের আকাশ আলোয় উজ্জ্বল হয়েছিল। রাস্তায় তখনও বরফে পিছল হয়নি। বাড়ি ফিরে গাড়ি পার্ক করার সময় দেখলাম ডেভিডের বাড়ি অন্ধকার, কিন্তু বাইরে লাল গাড়িটি রয়েছে। ঘুমিয়ে পড়েছে কি আমার নতুন প্রতিবেশী? রাতের খাবার খেয়ে জানালার ধারে বসি। রাস্তার একটা বাতি আলোকিত করে পৃথিবীর বুকে হালকা তুষারের পতন। আলোকিত করে আমার বাড়ির ড্রাইভওয়ের ওপর ক্রমশ বর্ধমান তুষারের ঢিপি। তুষারের চলনকে বিষণ্ণ করে আমার কম্পিউটারে চলে ফ্রেডেরিক শোপার নকটার্ন নামের বাজনাটির পিয়ানো। সোফার ওপরই ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম ভাঙে বেলচার শব্দে। খোলা জানালা দিয়ে দেখি এক দীর্ঘকায় কৃষ্ণাঙ্গ পুরুষ আমার ড্রাইভওয়ে তুষার পরিষ্কার করছে। দরজা খুলে বের হলে আমাকে দেখে তার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে ওঠে। বলে, সুপ্রভাত প্রতিবেশী। তার মাথার চুল ছোট করে ছাঁটা, গালে ও চিবুকে হালকা দাড়ির আবরণ, জলজলে চোখে সারা পৃথিবীকে আপন করে নেবার আহ্বান। পাল্টা সুপ্রভাত বলি, কিন্তু সকালের তার এই অনাহুত কিন্তু দরকারি কার্যক্রমকে কি ভাষায় তাকে বলা যাবে তা বুঝতে পারি না। কয়েক সেকেন্ড নীরবতার পরে বলি, ও, আপনি আমার ড্রাইভওয়ে পরিষ্কার করছেন? এটি বলে অপ্রস্তুত হই। আমার হয়তো কোনো চালাক মন্তব্য করা উচিত ছিল। সে বেলচা দিয়ে একগাদা তুষার রাস্তার পাশে ডাঁই করে। তারপর বেলচাটা নামিয়ে দস্তানা খুলে আমার দিকে এগিয়ে এসে হাত বাড়িয়ে দেয়। বলে, আমার নাম আব্রাহাম, আপনার নতুন প্রতিবেশী। আমি তাকে করমর্দন করি, আমার নাম বলি। সে ডান হাত তুলে স্তূপীকৃত তুষার স্তূপের দিকে ইঙ্গিত করে বলে, এটা নিয়ে চিন্তা করবেন না, আমার আজ কোনো কাজ নেই। ভাবলাম আপনার ড্রাইভওয়ে থেকে তুষার সরিয়ে দিই। লক্ষ্য করছি আপনি বেশ সকাল সকাল কাজে যান। এই বলে আমার প্রতিবেশী আব্রাহাম হাসে। উদার বিশ্বজয়ী হাসি, অথবা বিশ্বকে আপন করার হাসি। আমি বলি, আপনাকে এই পাড়ায় সুস্বাগতম। কিন্তু সেই আগমনী সম্বোধনে যথেষ্ট জোর থাকে না। আব্রাহাম মনে হলো আমার বাক বিমূঢ়তাটা উপভোগ করে। বলে, আমি নিউ ইয়র্ক থেকে এসেছি, শীতের সময় এলাম। এটাকে অ্যাডভেঞ্চার বলতে পারেন। নিউ ইয়র্কেও মাঝে মধ্যে তুষারপাত হয় বটে, তবে নিউ ইংল্যান্ডের সাথে তার তুলনা হয় না। আমি মাথা দুলিয়ে সায় দিই, তা বটে। বলি, আপনাকে ধন্যবাদ। এই কাজের জন্য আপনাকে কিন্তু পারিশ্রমিক নিতে হবে। আব্রাহাম হাসে। তার হাত দুটি দুদিকে ছড়িয়ে দিয়ে বলে, কি যে বলো বন্ধু, তুমি বরং আমাকে বেয়ার খেতে নিয়ে যেও। গভীর নীল আকাশ ছিল সেদিন। গত রাতের ঝঞ্ঝার লেশ মাত্র নেই। সূর্যের আলোয় আব্রাহামের দাড়ি আর ভুরুতে তুষারের কণা চিকমিক করে।
এই ছিল আব্রাহামের সাথে আমার প্রথম সাক্ষাৎ। নিউ ইয়র্ক শহরের হার্লেম এলাকায় তার বড় হওয়া। আব্রাহাম বলতো সেই বড় হওয়া কঠিন ছিল। 1970-এর দশক ছিল মাদক হেরোইনের সময়, আর 1980-র দশক ছিল মাদক কোকেনের রাজত্ব। তরুণ সমাজ সেই মাদক ব্যবসা ও সন্ত্রাসে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আব্রাহাম বলতো, সেখান থেকে পালিয়ে আমি দেশের নানা জায়গায় গিয়েছি, অবশেষে এখানে। এই পালানোর প্রক্রিয়ায় আব্রাহাম হার্লেমের বাইরে যে পৃথিবী আছে তা বুঝেছে, নিজে বদলেছে। তার এই দিল খোলা স্বভাব সেই বদলানোরই ফলাফল। আব্রাহামকে বিয়ার খাওয়াতে নিয়ে গিয়েছিলাম কাটাডিন নামের একটি বারে। বারটির নাম মেইন রাজ্যের সবচেয়ে উঁচু পাহাড়, প্রায় মাইল উঁচু মাউন্ট কাটাডিনের নামে হয়েছিল। কাটাডিন নামটি এসেছে আদিবাসী আবেনাকি পেনবস্কট ভাষা থেকে, যার মানেই হল শ্রেষ্ঠ পাহাড়। কাটাডিন শব্দটি আমার খুব পছন্দের ছিল। মনে হতো কথাটি কোনো প্রাচীন বনে পরিত্যক্ত রহস্যময় মন্দির বা রাজপ্রাসাদের সন্ধান দিচ্ছে। হাইকারদের জন্য প্রিয় ছিল এই পাহাড়। আমিও একবার হেঁটে উঠেছিলাম তার মাথায়। কাটাডিন বারটি মিলিনকেট আসার পরপরই আবিষ্কার করি। এই আবিষ্কার করতে যে খুব বেগ পেতে হয়েছে এমন নয়, কারণ মিলিনগেট শহরে ইন্টারেস্টিং কিছু থাকলে তা সহজেই চোখে পড়বে। শহর বলছি, আসলে কিন্তু এটি বড় একটি গ্রাম। স্থায়ী লোক সংখ্যা 5000 মতো হবে। সন্ধ্যার ঘনায়মান অন্ধকার যখন বুকে নিঃসঙ্গতার জগদ্দল পাথর নামাত, তখন কাটাডিন বারে যেতাম। প্রথম প্রথম খুব অস্বস্তি হতো, তারপর ধীরে ধীরে 2-1 নিয়মিত খদ্দেরকে চিনলাম, আর পরিচয় হলো বার সেবিকা রেবেকার সাথে। রেবেকাকে সবাই বেকি বলে ডাকত। ঘন লাল চুল, নীল চোখ আর টোল পড়া চিবুকের বেকি খুব ছোট বয়সে মা হয়েছিল। তার সেরকমই ছোট বয়সী বয়ফ্রেন্ড কাটাডিনে এক শেষ হেমন্তের দিনে হাইক করতে গিয়ে হারিয়ে গিয়েছিল। হাই স্কুল বা 12 গ্রেডের পরে বেকির আর পড়াশোনা হলো না। বাচ্চাটিকে বড় করতে সংগ্রাম করতে হলো। ছেলেটির নাম ছিল ব্রায়ান। বেকি বলতো ব্রায়ানের অটিজম আছে। আব্রাহামকে যেদিন বিয়ার খাওয়াতে বেকির বারে নিয়ে গিয়েছিলাম, সেদিন আয়ারল্যান্ড থেকে আসা এক ব্যান্ড দল বাজনা বাজাচ্ছিল। বেহালা, বাঁশি, ব্যাঞ্জো, অ্যাকর্ডিয়ান, গিটার নিয়ে এক তুল কালাম কাণ্ড। লোকজন নাচছিল, হল্লা করছিল। আইরিশ বাজনার শক্তি প্রচণ্ড, এনার্জি যাকে বলে। বেকির সঙ্গে পরিচয় করিয়ে দিলে বেকি আব্রাহামকে জিজ্ঞেস করে, তা আপনি নিউ ইয়র্ক ছেড়ে এখানে? আব্রাহাম উত্তর দেয়, বড় শহর থেকে দূরে থাকতে চাই। বড় শহরের অভিজ্ঞতা আমার ভালো না। বেকি অন্য খদ্দেরদের পানীয় যোগান দিতে যায়। বিয়ারের মাগ হাতে নিয়ে আব্রাহাম আনমনা ভাবে বাজনার ব্যান্ডের দিকে তাকিয়ে থাকে। আমাকে বলে, আমি এরকম বাজনা সাধারণত শুনি না, কিন্তু এই বাজনার তাল এই জায়গার সাথে মেলে। বেকি মাঝে মধ্যে ফিরে এসে আমাদের সাথে 2-1 টুকটাক কথা বলে আবার চলে যায়। একবার এসে আব্রাহামকে জিজ্ঞেস করলো, আপনি তো প্রতিবেশী, অমলের স্ত্রীকে দেখেছেন? আব্রাহাম অবাক হয়, বলে, না তো। অমলের কি স্ত্রী আছে নাকি? আমাদের এই নিয়ে কোনো কথা হয়নি। আমি আব্রাহামকে বলি, বেকির কথায় কান দিও না তো। আমার স্ত্রী লস অ্যাঞ্জেলসে থাকে, ওখানে আমার মেয়ে UCLA বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো মা মেয়ের কাজ ছাড়া হয়ে থাকতে চায় না, তারা একটা অ্যাপার্টমেন্টে একসাথে থাকে। আব্রাহাম বলে, ম্যান, তুমি এরকম একটা খবর আমার কাছ থেকে চেপে রেখেছিলে? বেকি জোরে হেসে ওঠে, বলে, শুনুন আব্রাহাম, এই কথা সে আমাদের 1 বছর হলো বলে আসছে। আমি ভাবলাম হয়তো বাড়িতেই লুকিয়ে রেখেছে, তাই আপনার চোখে পড়েছে কিনা জিজ্ঞাসা করলাম।
আব্রাহাম হো হো করে হাসে। অমলিন হাসি, পেছনে ব্যঞ্জোর তাল দ্রুত হয়। এর মধ্যে আমার ফোন বেজে ওঠে। ওদের বলি, দেখো তোমাদের কথাতেই তার বোধহয় আমাকে ফোন করার কথা মনে এলো। আমি এই হট্টগোলের বাইরে যেয়ে কথাটা সেরে আসি। কথা শেষ করে ফিরে এসে দেখি বেকি আর আব্রাহাম বেশ জমিয়ে কথা বলছে। বেকি আমাকে বলল, কথা শেষ হলো তোমার স্ত্রীর সাথে? সে কবে আসছে মিলিনকিটে? এই প্রশ্নটা আমার জন্য একটু অস্বস্তিকর। বেকি সেটা জানে, হয়তো আব্রাহামকে আমার অবস্থাটা আগে ভাগে জানিয়ে দিতে চায়। বললাম, এবার শীত কমলে আসবে বলেছে। ব্যান্ডের বাজনা শেষ হলে আমি বাড়ির দিকে রওনা দিলাম। আব্রাহাম থেকে গেল। দেখলাম বেকির সঙ্গে বেশ খাতির হয়েছে। আব্রাহামকে বললাম, গাড়ি চালিয়ে ফিরে আসতে পারবে তো? বেশি খেও না। বেকি বলল, তুমি যাও। ওকে, আমি বেশি ঢালবো না। পরদিন সকালে দরজায় কলিং বেলের শব্দ। দরজায় আব্রাহাম দাঁড়িয়ে বলল, এই তুমি এখনো ঘুমাচ্ছ? তোমার তো আজ ছুটি, চলো যাই। বেকির সঙ্গে কাল কথা হয়েছে, আইস ফিশিং করতে হবে। এই সাত সকালের হ্রদে বরফ কেটে মাছ ধরার কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু আমি মানুষের অনুরোধ ঠেলতে পারি না। তৈরি হয়ে আব্রাহামের লাল পিকআপ ট্রাকে করে আমরা বেকি আর বেকির ছেলে ব্রায়ানকে তুলে নিলাম। ব্রায়ানের বয়স বছর 10 হবে। তাকে একা রাখা যায় না। অন্য সময়ে বেকির মা বাবা তাকে দেখে, তারা শহরের কাছেই থাকে। আজ বোধহয় তারা নেই। বেকির কাছে আইস ফিশিংয়ের জন্য যাবতীয় সরঞ্জাম ছিল। পেঁচানো বড় একটি বরফ কাটার যন্ত্র, একদিকে তীক্ষ্ণ এরকম একটি বড় বাটালি, তাঁবু ইত্যাদি। শহরের পাশেই জেরি পন্ড, বরফের জমাট। আমরা ছাড়া আর কেউ নেই। বেকি আমাদের মধ্যে বিশেষজ্ঞ। 3 জনে মিলে বরফের নিচে জল পর্যন্ত পৌঁছাতে 4 ফুট মতো লম্বা ফুটো করলাম। তার উপরেই তাঁবু ফেলা হলো। তাঁবুর ভেতর খাবার দাবার, পানীয়। সূর্য যত ওপরে উঠল, বরফ কাটার কড়কর শব্দ ভেসে আসতে থাকলো পুরো হ্রদটা থেকে। তীরের পত্রহীন বন থেকে নাম না জানা পাখির গান ভেসে আসে, আর মাথার ওপরে হাঁসেরা ত্রিভুজ আকারে দক্ষিণ দিকে উড়ে যায়। ছিপ ফেলে আমরা তাঁবুর মধ্যে ফোল্ডিং চেয়ার খুলে বসলাম। মাথায় এক্রিলিন বিনি টুপি, হাতে মোটা চামড়ার দস্তানা, হাঁসের পালকের জ্যাকেট, পশমের লাইনার দেওয়া বুট, এসব পরেও শীত আটকানো যাচ্ছিল না। বেকি সকালে নাস্তা তৈরি করে এনেছিল। আব্রাহাম দেখলাম ব্রায়ানের সঙ্গে বেশ সখ্যতা করে ফেলেছে, যা কিনা আমার পক্ষে কখনোই সম্ভব হয়নি। আব্রাহাম ব্রায়ানকে তার প্রিয় খেলা কি এসব জিজ্ঞেস করছে। ব্রায়ান ম্যাপল সিরাপ দিয়ে প্যানকেক খেতে খেতে উত্তর দিচ্ছে। একটু ঈর্ষাই হলো, এত সহজে আব্রাহাম ব্রায়ানের সঙ্গে ঘনিষ্ঠ হলো। কিন্তু ঈর্ষাটা স্থায়ী হলো না। ব্রায়ান কথা বলার উৎসাহ হারিয়ে ফেলে দূরে তাকিয়ে রইল। আব্রাহাম চুপ করে গেল। আমি 2-1 ব্রায়ানের নাম ধরে ডাকলাম, ব্রায়ান, ব্রায়ান। সাড়া দিল না। বেকি কাঁধ ঝাঁকালো। এখানে তার কিচ্ছু করার নেই। একটি চিগারি পাখির মিষ্টি ডাক ভেসে আসে। তীরে পত্রহীন ম্যাপল আর এলমো গাছগুলো হাওয়ায় দোলে। সূর্যের রশ্মি সরাসরি আমার চোখের উপরে পড়ে। সেটুকু চোখ শুষে নিয়ে শরীরটাকে অল্প গরম করতে পারে। বড়শিতে মাছ ধরছে না। আব্রাহাম দীর্ঘশ্বাস ফেলে বলে, বরফের নিচে আর একটা সাম্রাজ্য, ওপর থেকে কিছু বোঝার উপায় নেই। চিগারি পাখিটি চুপ হয়ে যায়। আব্রাহাম বলতে থাকে, আর ছোট মাছেদের এই পুকুর ছেড়ে আর কোথাও যাবার নেই। তারা বড় মাছেদের শিকার, আর বড় মাছেরা আমাদের শিকার। বেকি আর আমি দুজনেই আব্রাহামের দিকে তাকাই। বেকি জিজ্ঞেস করে, তাহলে কার প্রতি তোমার বেশি সহানুভূতি, ছোট না বড় মাছের প্রতি? দুজনের প্রতি। কারোরই এখান থেকে পরিত্রাণ নেই।
তোমার অতীত কি এরকম ছিল? প্রশ্ন করে বেকি। আব্রাহাম হেসে ওঠে, এত জোরে যে দূর থেকে তার প্রতিধ্বনি ফিরে আসে। বলে, এরকমই বলতে পারো। হারলেম ছিল এরকম একটা বরফ জমাট পুকুর, সেখান থেকে কেউ বের হতে পারতো না। সেই সময়টা ছিল হেরোইনের যুগ, অস্থিরতার সময়। দুই কেনেডি ভাই, মার্কিন লুথার, ম্যালকম এক্স, এরা সবাই নিহত হলো। ওদিকে ভিয়েতনাম যুদ্ধ, সব কঠিন অবস্থা। এর মধ্যে সাদারা হারলেম ছেড়ে পালালো। হারলেম তখন যেন এক যুদ্ধক্ষেত্র, সেখানে কে থাকবে? কিন্তু 80-র দশকে এলো ক্রাক কোকেন। সেটার প্রভাব আরো এক ধাপ উপরে। সেই প্রভাব থেকে কেউ বেরিয়ে আসতে পারেনি। হয় তুমি তা ভোগ করবে, নয় বিলি করবে। আর এগুলোর মধ্যে না থাকতে চাইলে মারা পড়বে, কারণ তোমার রক্ষা করার কেউ নেই। রাস্তার বিক্রেতা হলো ছোট মাছ, আর তারা সরবরাহকারীরা হলো বড় মাছ। বেকির মুখমণ্ডল দেখে মনে হলো তার অস্বস্তি হচ্ছে একটু। বোধহয় ভাবছে ব্রায়ানের সামনে এই আলোচনাটা শুরু করা ঠিক হয়নি। আমি বললাম, ঠান্ডায় জমে যাচ্ছি, আজ আর মাছ ধরা পড়বে না, না বড় মাছ না ছোট। চলো শহরে ফিরে যাই, শহরে ফিরে লাঞ্চ খাওয়া যেতে পারে। তোমরা যাও, আমাকে আজ নিউ ইয়র্ক যেতে হবে। নিউ ইয়র্ক? আশ্চর্য হয়ে জিজ্ঞেস করি। উত্তর দেয় আব্রাহাম, এখন রওনা দিলে আজ রাতেই পৌঁছে যাব। 9 ঘন্টার মতো লাগবে। এখনই যেতে হবে তোমার নিউ ইয়র্ক? আমি জিজ্ঞেস করি। কাল সকালে উঠে যেও, বরফের রাস্তা পিছল। না, আমি একজনকে কথা দিয়েছি, আজই যাব। 2-1 দিনের মধ্যেই ফিরে আসব। তাই হলো। আমাদেরকে নামিয়ে দিয়ে আব্রাহাম নিউ ইয়র্ক চলে গেল। সেই শীতে আমরা 4 জনে মিলে একবার মাউন্টেন স্কি করতে গিয়েছিলাম। পাহাড়ের বরফ ঢাল দিয়ে স্কি করা আমার শখের কোনো কাজ ছিল না, কিন্তু সেই আইস ফিশিংয়ের মতোই অনুরোধে ঢেকে গেলা হলো। সেই স্কি করতে গিয়ে কতবার যে আছাড় খেলাম তার হিসেব নেই। এরকম ব্যাপার তো একদিন বসন্তের শুরুতে বরফ যখন গলছে, এক ভোরে জানালা দিয়ে দেখি বেকি আব্রাহামের বাড়ি থেকে সন্তর্পণে বেরোচ্ছে। মনে মনে হাসলাম, কারণ বেকি যে আব্রাহামের প্রতি দুর্বল হয়েছিল সেটা লুকানোর কিছু ছিল না। নিজের মনে হাসলেও একটা চাপা ব্যথা যে হয়নি সেটা অস্বীকার করব না। ততদিনে আব্রাহাম স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি পর্যটন, চিত্ত বিনোদন জাতীয় খেলা যেমন এটিভি গাড়ি, স্কি এসবের দোকান দিয়েছে। সেটাকে দেখাশোনা করার জন্য একজনকে নিয়োগও দিয়েছিল। সেদিন কাজ শেষে কাটারিন বারে গিয়েছিলাম। ভাবলাম বেকিকে বলবো, তোমাকে আমার পাড়ায় দেখেছি, কিন্তু বেকি আমাকে সুযোগ দিল না। প্রথমেই জিজ্ঞেস করলো, তুমি কোনোদিন তোমার স্ত্রী আর মেয়ের নাম আমাকে বলনি। বললাম, এতদিন পরে জিজ্ঞেস করছো? তাদের সঙ্গে কি তোমার আদৌ কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, সম্পর্ক আছে। দেখো না, মাঝে মধ্যেই ফোন করে। তবে জিনিসটা যে জটিল তা তো তুমি জানোই। আমি এসব খুব ভালো বুঝি। জীবনের পথ আগে থেকে কি হবে বলা মুশকিল, আর সেজন্য মানুষকে সব না জেনে বিচার করতে নেই। কিন্তু তবু বলি, স্ত্রীর সঙ্গে সম্পর্ক না থাকতেই পারে, কিন্তু তোমার মেয়েকে তোমার দেখতে ইচ্ছে করে না? পানীয় যাকে ঢালা হলো সেই খদ্দের আমার দিকে চায়। আমি চুপ করে থাকি। এর উত্তর আমার কাছে নেই। বেকি আমার সামনে এসে বলে, আব্রাহামকে তোমার কেমন মনে হয়? ভালোই, তবে তোমার থেকে বয়সে বড়। বয়সে কি তুমি ছোট? আমি হাসি, বলি, তা বটে। তবে আব্রাহাম কি মিলিন কেটে স্থায়ীভাবে থাকবে? তুমিও কি আর এখানে থাকবে? আর আমি কি এখানে সারা জীবন পড়ে থাকবো? তা বটে। আবার বলি আমি,
আমার শতোৎসারিত দীর্ঘশ্বাস বেকির অলক্ষিত থাকে না। আর আব্রাহাম ব্রায়ানের ভাবভঙ্গির স্বভাব ভালো বুঝতে পারেন। মনে হয় আমার থেকে ভালো বোঝে। সবাই ব্রায়ানকে নিতে পারে না। সেদিন বারে এক তরুণ গিটার বাদক জেমস টেইলারের আগুন ও বৃষ্টি গানটি গাইছিল। বসন্ত শেষ হয়ে গেল সবুজ গ্রীষ্মে। সেই গ্রীষ্মটা ছিল গুমোট। আব্রাহামকে কাটারিন পাহাড়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু তার জন্য পাহাড়ের চড়াই পথটি কঠিন ছিল। মাঝপথে ফিরে এসেছিলাম। গ্রীষ্ম পার হয়ে এলো হেমন্ত। এখানকার হেমন্ত মাতাল করা আগুনের খেলা। সিলভার ম্যাপল, অ্যাসপেন, বার্চ আর হিকোরি হয় হলুদ, সুগার ম্যাপল, ডগউড আর স্কারলেট ওক হয় লাল, বীচ গাছের পাতা হয় ব্রোঞ্জ রঙের, বাদবাকি ওক পাতা হয়ে যায় বাদামি। হ্রদের ধারে বসে পাহাড়ের ঢালে সেই রঙে সম্মোহিত হয়ে থাকা যায় ঘন্টার পর ঘন্টা। এরপরে সব পাতা ঝরে যাবে। শীতের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখতে গাছেরা তাদের পাতা বিসর্জন দেবে। আগের মতো আব্রাহামের সঙ্গে আর দেখা হয় না। সে অনেকটা সময় নিউ ইয়র্কে কাটায়, আর মিলিনকেটে যখন থাকে তখন দোকান দেখে। রাতে বেকির ওখানেই থাকে। ও লাল ট্রাকটাকে আমি খুব কমই দেখি এখন। রাতে কাজ থেকে ফিরে প্যাকেটের খাবার মাইক্রোওয়েভে গরম করে খাই। কম্পিউটারে ফেলে আসা দেশের খবর দেখি। সেগুলো ঠিক বুঝে উঠতে পারি না। সেই দেশের কারোর সাথে আমার যোগাযোগ নেই। এই যোগাযোগহীনতার জন্য হয়তো তারা একদিন আমাকে ধন্যবাদ দেবে। বাইরে ঝরা পাতার সঙ্গে শুনি পুচিনির লা বোয়েম সঙ্গীত। অপেক্ষা করি কখন আমার রাস্তায় বেজে উঠবে সিন্ধু বারোয়া। অনেকদিন পরে কাটারিন বারে যাই। বেকি বলল, এতদিন এলে না কেন? আসিনি তো খবর করলেই পারতে। বেকি হাসে। বারের অন্য কাজ সেরে এসে বলে, আমার বাবা অসুস্থ, হাসপাতালে ছিলেন। শুনলাম আব্রাহাম নিউ ইয়র্ক গেছে। ইদানিং নিউ ইয়র্ক যেয়ে বেশ কিছুদিন করে থাকছে। ব্যবসার কাজেই নাকি। সে ব্রায়ানকে একটা সাইকেল কিনে দিয়েছে। তাতে ব্রায়ানকে তালিম দিচ্ছে। এই বয়সের ছেলেরা এখানে সাইকেল চালাতে পটু। ব্রায়ানকেই কেউ শেখায়নি আগে। আর আব্রাহাম তার দোকান থেকে এখন মোটর সাইকেলও বিক্রি করছে। মাঝে মধ্যে সেগুলোর মধ্যে একটা নিয়ে এসে বেকিকে ঘোরায়। বেকিকে তা চালাতেও শেখাচ্ছে। এসব শুনে যে আমার একেবারেই ঈর্ষা হলো না তা বলবো না, কিন্তু এরকম জগৎ থেকে নিজেকে উঠিয়ে নিতে বহু বছর চেষ্টা করেছি। বিযুক্ত থেকে সব কিছু দেখার মধ্যে মুক্তির স্পর্শ আছে। বেকিকে বললাম, শুনে খুব খুশি হলাম। বাংলায় শুনে খুব খুশি হলাম কথাটা খুব আনুষ্ঠানিক শোনায়, কিন্তু ইংরেজিতে ততটা নয়। বেকি যেন আমার কথায় ভরসা পেল। সেদিন বারে কেউ গাইছিল না। সে রাতে বাড়ি ফিরে ভাবলাম আব্রাহামের সঙ্গে বন্ধুত্বটা সবে দানা বাঁধতে শুরু করেছিল, সেটি ঠিক পরিপক্ক হলো না। আমার এরকমই ভাগ্য। ছোটবেলায় খুব বেশি বন্ধুত্ব ছিল না। যাদের সঙ্গে বন্ধুত্ব হতো তারা হয় দেশ ছেড়ে চলে যেত, অথবা অন্য স্কুলে, অথবা উধাও হয়ে যেত। আমি ভাবতাম আমাদের পরিবার ছাড়া আর সবাই এক রহস্যের জগতে বাস করে, যেখানে দেশ, শহর কি স্কুল বদল করা অনায়াসে সম্ভব। পরদিন সকালবেলা বেকির ফোনে ঘুম ভাঙে। বেকি চিৎকার করে, অমল, আব্রাহামকে মেরে ফেলেছে। বুঝতে পারি না বেকির কথা। এ সময়ই দরজায় কলিং বেল বাজে। আমি বলি, কি বলছো তুমি? মেরে ফেলেছে মানে?
বেকি কাঁদে ওদিকে। ওকে গুলি করে মেরেছে 2 দিন আগে হারলেমে। দরজার কলিং বেলটি বাজতেই থাকে। মনে হলো এমন যেন পৃথিবীর শেষ সময় উপস্থিত। দরজায় সমন। ফোনটা হাতে নিয়েই দরজা খুলি। দুজন পুরুষ, একজন কৃষ্ণাঙ্গ, পরনে একটা বাদামি ওভারকোট, অন্যজন শ্বেতাঙ্গ, কালো ওভারকোট। দুজনেরই সাদা জামা, টাই। তারা তাদের পরিচয়পত্র দেখায়। ইউএস মার্শাল সার্ভিসের এজেন্ট। এই প্রতিষ্ঠানটি সম্পর্কে আমার সেরকম ধারণা ছিল না। এরা পুলিশও না, এফবিআইও না। সন্ত্রস্ত হয়ে তাদের ভেতরে আসতে বললাম। ফোনটা তখনও হাতে ধরা ছিল। এদের মধ্যে একজন বলল, আপনাকে বোধহয় রেবেকা কলিংওয়ার্থ ফোন করেছেন। ওনাকে বলে দিন একটু পরে কথা বলবেন। ওদের দুজনকে বড় সোফাটায় বসিয়ে আমি একটা চেয়ার টেনে বসি। বাদামি ওভারকোট বলল, আমরা রেবেকার বাড়ি থেকেই আসছি, ওর সঙ্গে আমাদের কথা হয়েছে। আর একজন বলল, আমরা জানতে চাইছি অ্যাব্রাহাম রিচার্ডসনের বাড়িতে বাইরের কাউকে আসতে দেখেছেন কিনা। আমি তখনও ঘটনাটা বুঝে উঠতে পারিনি। বললাম, আগে বলুন, অ্যাব্রাহাম কি সত্যি মারা গেছে? হ্যাঁ, বাদামি ওভারকোট বলে, 2 দিন আগে রাতে রিচার্ডসনকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তার গাড়িতে পাওয়া গেছে হার্লেমের একটি রাস্তায়। এই মুহূর্তে আমাদের কাছে এই হত্যাকাণ্ডের কোনো সাক্ষী নেই। ওর গাড়ি মানে আপনারা একটা লাল পিক আপ ট্রাকের কথা বলছেন? আমি জিজ্ঞাসা করি। হ্যাঁ, বলে কালো ওভারকোট, তাতে মেইনের লাইসেন্স প্লেট লাগানো। আমি বিশ্বাস করতে পারছি না যে অ্যাব্রাহাম মারা গেছে, বলি আমি। আমার মনের বিক্ষিপ্ত অবস্থাটা এখন আমি বর্ণনা করতে পারবো না। রিচার্ডসনকে কি আপনার ঘনিষ্ঠ বন্ধু বলা যায়? জিজ্ঞেস করে কালো ওভারকোট। মোটামুটি তা বলা যায়। আর ওর বাড়িতে বেকি, ব্রায়ান আর আমি ছাড়া কেউ যেত না। হ্যাঁ, আরেকজন আসতো, ওর দোকানের কর্মচারী জন। এছাড়া ডাকঘর করা অ্যামাজন, এরকম কিছু লোক। এর বাইরে কাউকে আসতে দেখেননি? না, বলি আমি। রিচার্ডসন আপনাকে তার অতীত সম্পর্কে কিছু বলেছে? জিজ্ঞেস করে বাদামি ওভারকোট। বলেছিল যে হার্লেমে বড় হয়েছে, কঠিন ছিল বড় হওয়া, হেরোইন আর কোকেনের সময় ছিল সেটা। এটুকুই? হ্যাঁ, এর বাইরে কিছু বলেনি। আমিও জানতে চাইনি। আপনাকে তাহলে এটুকু বলি, অ্যাব্রাহাম রিচার্ডসনকে আপনারা যা মনে করতেন সে তা নয়। ইউএস মার্শাল সার্ভিসের একটা বিশেষ প্রোগ্রাম আছে, যেখানে সরকারি সাক্ষীদের বিশেষ নিরাপত্তা দেওয়া হয়। সেই নিরাপত্তা প্রোগ্রামে রিচার্ডসনকে আপনার এই সামনের বাড়িতে ঠাঁই দেওয়া হয়। তার নাম অ্যাব্রাহাম রিচার্ডসন নয়, তার নাম আলপো টার্নার। সাক্ষী নিরাপত্তা প্রোগ্রামে তার নতুন নাম দেওয়া হয় অ্যাব্রাহাম রিচার্ডসন। আর আলপো টার্নার তার অতীত জীবনে কি করেছে সেটা অন্তর্জাল ঘাঁটলেই পেয়ে যাবে না। এই দুই মার্শালের কথার সঙ্গে মিলিনকেরের অ্যাব্রাহামের জীবনকে মিলাতে পারছিলাম না। বললাম, তাহলে সে কি মাদক বিক্রেতা ছিল? কিন্তু এখানে সে মোটামুটি সুস্থ জীবন যাপন করত, আমাকে সে প্রচুর সাহায্য করেছে। মার্শাল দুজনেই আমার কথায় হাসে। কালো ওভারকোট বলে, শুধু বিক্রেতা ছিল না, সে এক সময় পুরো হার্লেমের মাদক ব্যবসার পুরোধা ছিল, কিং পিং যাকে বলে। সেই সময়ে সে যে সব কাজ করেছে তা শুনলে আপনার রক্ত ঠান্ডা হয়ে যাবে। পরে সে অবশ্য সরকারি সাক্ষী হয়ে অনেককে ধরিয়ে দেয়, সেজন্যই তাকে নিরাপত্তা দিয়ে এখানে পুনর্বাসন করানো হয়েছিল। কিন্তু চিতাবাঘ তার ছোপ বদলাতে পারে না। আলপো তার পুরনো স্বভাব ত্যাগ করতে পারেনি, তার পুরনো শিকারের জায়গায় ফিরে যেতে শুরু করে। মেইন থেকে নিউ ইয়র্ক যেত তার পুরনো মাদক ব্যবসাকে আবার চালু করা যায় কিনা তা দেখতে। কিন্তু বুঝতেই পারছেন, তার মৃত্যু দেখার জন্য অনেকেই প্রস্তুত ছিল। আলপো তার পুনর্বাসনের শর্ত ভঙ্গ করেছিল। এখানে আমাদের আর করার কিছু ছিল না। হ্যাঁ, বাদামি ওভারকোট যোগ করে।
আলপো টার্নারকে কে হত্যা করেছে বা নিউ ইয়র্কে তার ব্যবসা সম্পর্কে আপনি আমাদের তথ্য দিতে পারবেন সেই আশায় এখানে আসেনি। আমাদের উদ্দেশ্য হলো আপনাকে কিছুটা সতর্ক করা। আলপোর সঙ্গে আপনার মেলামেশা ছিল, সেটি আলপোর শত্রুদের চোখে পড়তে পারে। সেজন্য আগামী কয়েক সপ্তাহ একটু সাবধানে থাকবেন। রেবেকা কলিংওয়ার্থকেও আমরা একই কথা বলেছি। মার্শাল দুজন তাদের কার্ড দিয়ে বিদায় নিল। বেকিকে ফোন করে পেলাম না। ফোনে বোতাম চাপতে হাত কাঁপছিল। সেদিন আমার সকাল থেকে কাজ ছিল, তাই সাথে সাথেই বেকির ওখানে যেতে পারলাম না। সন্ধ্যাবেলা বারে যেয়ে দেখি বেকি কাজে এসেছে, চোখে কালো চশমা। বললাম, কাজে এসেছো কেন? উত্তর দিল, বাড়িতে থাকলে আরো খারাপ লাগতো। বেকি তার ফোনটা আমার হাতে দেয়। ফোনে দেখি একটা সংবাদ আলেখ্য। তাতে বড় শিরোনাম, হারলেম মাদক সম্রাটের কাছে কোনো কিছুই অসম্ভব ছিল না, তার ঘনিষ্ঠ বন্ধুকে খুন করা সহ। পড়া শুরু করতে গিয়ে থেমে গেলাম। দ্বিতীয় লাইনে লেখা, আলপো টার্নার সবাইকে যে নিজ হাতে খুন করেছে তা নয়, কয়েকটি সে তার অধস্তন কর্মীদের দিয়ে করিয়েছে। আর সব মিলিয়ে পুলিশ অন্তত 10টি খুনের সঙ্গে তার সংশ্লিষ্টতা পেয়েছে। এর মধ্যে সবচেয়ে রোমহর্ষ হল তার ছোটবেলার বন্ধুকে হত্যা করা। আলপো তাকে প্রতিদ্বন্দ্বী মাদক দলের সাথে যোগ সাজসের জন্য সন্দেহ করেছিল। আমি আর পড়তে পারলাম না, হাত কাঁপছিল। বেকিকে ফোনটা ফিরিয়ে দিলাম। বেকি বলল, অন্তর্জাল ভর্তি আলফোর কাহিনীতে। বললাম, তুমি আজ কেন কাজে এসেছো? বেকির উত্তর, তুমি কি আমাকে বাড়িতে বসে থাকতে বলছো? আর ব্রায়ানকে আমি কি বলবো? এরকম একটা ব্যাপার। বেকির সঙ্গে কথা বলার জন্য উসখুস করছিলাম, কিন্তু বারের ভিড়ে কথা বলা গেল না। এরপরে 1 সপ্তাহ বেকির সাথে দেখা হলো না, ফোনেও কথা হলো না। বেকির বাড়িতে যাবার সাহসও হলো না। আসলে আমরা দুজনই এমন একটা গহ্বরে পড়েছিলাম, তার থেকে সহজ উদ্ধারের পথ ছিল না। সময়ই মনে হয় একমাত্র সহায় সেখানে। অ্যাব্রাহামের বাড়িটি ডেভিড মারা যাবার পরে যেমন একটা শূন্যতা পেয়েছিল, সেরকমই এর একটি শূন্যতা পেল। 1 সপ্তাহ পরে একদিন আমার ছুটি ছিল। বিকেল বিকেল বারে পৌঁছলাম যখন বেকি কাজে আসে। আমাকে দেখে বিমর্ষ হাসল। আমি ওকে কি বলবো বুঝে পাচ্ছিলাম না। কোনো কথা না বলে আমার প্রিয় পানীয়টি তৈরি করে আমাকে দিয়ে বলল, আমি একটা স্বপ্নের সময় পার হলাম। সেটা সুখ স্বপ্ন নাকি দুঃস্বপ্ন বলতে পারবো না। এরকম একটি মানুষের সাথে আমি থেকেছি, যাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করেছি, আস্থা রেখেছি। এখন ভাবি, সেই আস্থা কতদিন স্থায়ী হতো? মানুষ কেন তার অতীতকে ত্যাগ করতে পারে না? বেকি কথাগুলো বলে গুছিয়ে। মনে হলো আমাকে বলার জন্য এতদিন অপেক্ষা করছে। নতুন খদ্দের বেকিকে পানীয়র অর্ডার দেয়। ফিরে এসে বেকি বলে, সে বেঁচে থাকলে কি হতো? আমি কি তার অতীতকে মেনে নিতাম? বেঁচে থাকলে তার অতীত যদি আমাদের অধিকার করে নিত, ব্রায়ান আর আমি কি সেই ভয়াবহ খেলার অংশ হয়ে যেতাম? আজ বারে নতুন গায়ক এসেছে। সে তার গিটারের সুর ঠিক করছে। বেকি বলতে থাকে, সব মানুষেরই কিছু গোপন কথা থাকে, যা কাউকেই বলা যায় না। সেই কথাটা এতই ধারালো, এতই ধ্বংসাত্মক যে সেটা সে নিজেই স্বীকার করে না। এই ধরো তোমার কথা, তোমার না আছে কন্যা, না আছে স্ত্রী, অথচ তুমি গত 2 বছর ধরে আমাদের সামনে ভান করছো এক অলীক পরিবার গড়েছ। কিসের জন্য তা আমি জানি না। আব্রাহামের সঙ্গে তুলনা করছি না, কিন্তু মানুষকে চেনা বড় দায়। বিড়বিড় করে বলি, কি করে বুঝলে?
বিষণ্ণ হাসি হাসে বেকি, বলে, তুমি যদি শুধু স্ত্রীর কথা বলতে তাও হতো, কিন্তু তুমি একটি কাল্পনিক কন্যা সন্তানও গড়লে, কিন্তু তোমার মধ্যে পিতৃত্বের কোনো ছায়া আমি দেখিনি। ভুল বুঝো না, ব্রায়ানের সঙ্গে তোমার সম্পর্কের কথা বলছি না। যার একটি কলেজে যাওয়া মেয়ে আছে, সেই মেয়ে সম্পর্কে তার অনুভূতিটাকে সে আটকে রাখতে পারে না। তার সঙ্গে সম্পর্ক যতই খারাপ হোক, তুমি মাঝে মাঝে স্ত্রীর কাছ থেকে ফোন এসেছে বলতে, সেগুলো বানানোই ছিল, আর মেয়ের থেকে তুমি কোনোদিন ফোন পাওনি। বেকির কথা আমার আর কানে যায় না। আমার পানীয় থেকে বুদবুদ ওঠে। সেই ক্ষণস্থায়ী বুদবুদের ছোট জীবনটার কথা ভাবি। আমার ফাঁকা বুদবুদের জীবনকে অধরা পরিবারকে দিয়ে সাজাতে চেয়েছি, তাতে কারুর ক্ষতি হয়নি। দূর থেকে বেকির গলা ভেসে আসে, আব্রাহামের মধ্যে পিতৃত্ববোধ ছিল, সে তো তুমি ভালো করে জানো। হয়তো তার ছেলেবেলায় সে যা পায়নি সেটা ব্রায়ানকে দিয়ে পূরণ করতে চেয়েছিল, কিন্তু ব্রায়ান, আমি, আমাদের এই ছোট শহর আব্রাহামের জন্য যথেষ্ট ছিল না। তার জন্য আমরা ছিলাম এক অলীক পরিবার। নতুন খদ্দের আসে। বেকি তার জন্য পানীয় তৈরি করতে যায়। আমার পানীয় সামনে পড়ে থাকে। তার থেকে সব বুদবুদের ওঠা শেষ। আমি অস্ফুট কণ্ঠে নিজেকে বলি, প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত। জীবনানন্দের সৃষ্ট ভূত আমাদের তাড়া করে। সেই ভূত কে দেখেছিল? আব্রাহাম দেখেছিল, আমিও কি দেখেছিলাম? হেমন্ত পার হয়ে শীত এলো। সেবার শীতটা খুব কড়া, -40। আমাদের ফার্মেসি 2 দিন বন্ধ রাখতে হলো। 1 সপ্তাহ এরকম যাবার পরে আবহাওয়া বেশ ভালো হলো, ঠান্ডাও কমে এলো। এক রাতে কাজ থেকে ফিরছি, দেখি আব্রাহামের বাড়িতে আলো। ড্রাইভওয়েতে একটা সাদা পিকআপ ট্রাক। ফেডারেল মার্শালরা আবার কোন সাক্ষীকে এখানে জায়গা দিয়েছে। হয়তো এক মাদক ব্যবসায়ী, নয়তো এক খুনি। পরদিন সকালে কাজে বের হবার সময় তাকে দেখি। আমাকে দেখে সুপ্রভাত বলল। কিছুটা বাধ্য হয়েই রাস্তা পার হয়ে তার সঙ্গে করমর্দন করতে যাই। 6 ফুটের ওপর লম্বা একটা মানুষ, বিশাল দেহ, বিরাট মাথা কামানো। বলল, আমার নাম টনি। কিছুক্ষণ কথা হলো। টনির পুরো নাম টনি বারাহাস। মনে মনে বললাম, তোমার আসল নাম তো এটা নয়। নিউ ইয়র্কের শহরের ব্রঙ্কস এসেছিল। এরকম কিছু প্রাথমিক কথাবার্তা বলে কাজে চলে গেলাম। কাজে ওষুধ প্যাকেটে ভরতে ভরতে টনি বারাহাসের বিশাল চেহারাকে মন থেকে সরাতে পারলাম না। সেই চেহারার পেছনে কটি হত্যাকাণ্ড আছে ভাবলাম। খেয়াল হলো আমি অক্সিকোডন ভরছি প্যাকেটে। এটি ব্যথা যেমন লাঘব করতে পারে, আবার অভ্যাসে পরিণত হলে তেমন মাদকে পরিণত হয়। 3-4 দিন পরে একটা বড় তুষার ঝড় হলো। আমার ড্রাইভওয়ে পরিষ্কার করতে গিয়ে দেখি টনির গাড়ি তুষারের নিচে চাপা পড়েছে। কি মনে হলো কে জানে, রাস্তা পার হয়ে টনির গাড়ির ওপর তুষার সরালাম। আরও আধ ঘন্টা মতো কাজ করে ও ড্রাইভওয়ে পরিষ্কার করে দিলাম। ভাবলাম, এরকম মানুষকে একটু হাতে রাখাই ভালো। আমার কাজের শব্দে টনির ঘুম ভাঙল না, অথবা ভাঙলেও বোধহয় ভান করলো যেন কিছুই দেখেনি। সে রাতে কাজ শেষ করে ফিরতে ফিরতে 9টা বেজে গেল। ভেতরে ঢোকা মাত্র দরজায় কলিং বেল বাজল। খুলে দেখি টনি দাঁড়িয়ে, হাতে হুইস্কির একটা বোতল। ক্লান্ত ছিলাম খুব, এখন বসে হুইস্কি খাবার মতো অবস্থা ছিল না, কিন্তু আর এক মাদক সম্রাটকে প্রত্যাখ্যান করার মতো সাহস হলো না। টনি ভেতরে ঢুকে বলল, বোতলটা আপনার জন্য উপহার। আজ আমার ড্রাইভওয়ে পরিষ্কার করে দিয়েছেন। বললাম, আমাকে কি কাজ করতে দেখেছেন? টনি বলল,
একেবারে শেষের দিকে। বুঝলাম না আমাকে কাজ করতে দেখেও সে কেন বাড়ির বাইরে বের হয়নি। টনিকে বসতে বললাম। বসা মাত্র জিজ্ঞেস করলো, আপনি কি একাই থাকেন? এরকম প্রশ্ন এখানে সাধারণত কেউ করে না, অন্তত প্রথম সাক্ষাতে। একটু রাগই হলো। যতটুকু শান্ত স্বর করা যায় ততটুকু করে বললাম, হ্যাঁ। তারপর বললাম, আপনি কি সাক্ষী নিরাপত্তা প্রোগ্রামের আওতায় এখানে এসেছেন? টনি হা করে হেসে ওঠে, বলে, আপনি অনেক ঘাটে জল খাওয়া মানুষ দেখছি। আমি জানি আলপো টার্নার আপনার বন্ধু ছিল, তাই এই ব্যাপারটা সহজেই ধরতে পারলেন। তবে আলপোর মতো আমি ভয়াবহ কেউ না। আলপো ছিল কিংবদন্তির মানুষ, লেজেন্ড যাকে বলে। হ্যাঁ, খুবই ঘৃণিত লেজেন্ড অবশ্য। আমার উপর ভরসা রাখতে পারেন, কিন্তু আপনার সাহায্য আমার দরকার। আমি হিসপ্যানিক মানুষ, ব্রঙ্কসে বড় হওয়া। নিউ ইংল্যান্ড আমার জন্য একেবারে নতুন একটা পরিবেশ। আশা করি এখানে খাপ খাওয়াতে আপনি সাহায্য করবেন। মনে মনে বললাম, কে কাকে খাপ খাওয়াতে সাহায্য করে? টনি সেদিনের মতো বিদায় নিল, কিন্তু এরপরে কাজ থেকে ফিরলে সপ্তাহে একবার সে আসতো, হুইস্কি খেত। তার সব গল্পই ছিল মাদক ব্যবসা সংক্রান্ত। এক সন্ধ্যায় জিজ্ঞেস করেছিলাম, তুমি কাউকে হত্যা করেছ? জড়তা ছাড়াই সে বলেছিল, খুব নিকট একজনকে, কারণ সে বিশ্বাসঘাতকতা করেছিল। তার কাছ থেকে আমি $50,000 পেতাম। টাকাটা দেবে বলে এক জায়গায় ডেকেছিল, কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী দলকে খবর দিয়ে রেখেছিল যাতে আমাকে সেখানে মেরে ফেলা হয়। প্রাণে বেঁচে ফিরেছিলাম। এর পরের ঘটনা তুমি আমাকে জিজ্ঞেস করো না। সুদূর মিলিন কেটে এসেছিলাম বড় শহরের ঝামেলা রাতে, কিন্তু সেটি আমাকে ছাড়ল না। প্রথম বছরটিতে ধীরে ধীরে নিউ ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছিলাম। দ্বিতীয় বছরে অ্যাব্রাহাম এসে সব ওলটপালট করে দিল, আর অ্যাব্রাহামের পথ ধরে এলো টনি। টনিকে কাটারিন বারে নিয়ে গেলাম না, বেকির সঙ্গে পরিচয়ও করালাম না। অ্যাব্রাহামের ঘটনার পরে ক্যাটারিনে যাওয়াও প্রায় ছেড়ে দিয়েছিলাম। তাই কাজ থেকে বাড়িতেই ফিরতাম, আর টনি যেন আমার বাড়িতে ফেরার অপেক্ষায় থাকত। ফিরলেই আমার এখানে আসত। আগেই বলেছি, হুইস্কি আমার পছন্দের পানীয় নয়, কিন্তু বিশাল দেহি সাজাপ্রাপ্ত প্রাক্তন মাদক ব্যবসায়ীকে এড়ানোর কোনো উপায় ছিল না। ধীরে ধীরে নিউ ইংল্যান্ডের উজ্জ্বল দিনগুলি আমার অপহৃত হলো। শীত শেষ হলো, মাস থেকে বরফ গলতে শুরু করে। বাতাসে নতুন কুঁড়ির গন্ধ। এপ্রিল হলো নিষ্ঠুরতম মাস। নিষ্প্রাণ ভূমি থেকে লাইলাককে জন্ম দিয়ে স্মৃতি ও বাসনাকে মিশ্রিত করে বসন্তের বৃষ্টি দিয়ে মলিন তৃণমূলকে জাগরিত করে। এমনটাই লিখেছিলেন এলিয়ট তার দ্য ওয়েস্টল্যান্ডের শুরুতে। যে ভূমি মৃতপ্রায়, যে জমি পরিত্যক্ত, তার কাছে সমস্ত অভিলাষও পরিত্যাজ্য। নতুন কুঁড়ির গন্ধ হল নির্মমতা। সেই বছর শীতকে আমার ধরে রাখা দরকার ছিল। সেদিন কাজ থেকে একটু আগেই ফিরেছি, তাই সন্ধ্যা থেকেই টনি এখানে। আমাকে জিজ্ঞেস করলো, তুমি কখনো বিয়ে করেছিলে? এই কথার কি উত্তর দেব ভেবে পাই না। এক ঢোক হুইস্কি গিলে বললাম, করেছিলাম। আমার একটা কন্যাও আছে। তারা এখন লস অ্যাঞ্জেলসে থাকে, আমার সঙ্গে যোগাযোগ নেই। ও, বলে টনি। তাই তোমার স্ত্রীর কোনো ছবি নেই এই ঘরে? কিন্তু তুমি তোমার মেয়ের ছবি কেন ঘরে রাখো না? স্ত্রীর সঙ্গে তোমার ছাড়াছাড়ি হয়েছে, কিন্তু তোমার মেয়ের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক। এই দেখো আমার 2টি সন্তানের ছবি। টনি মানিব্যাগ খুলে 2টি ছেলে মেয়ের ছবি দেখায়। 8-10 বছর হবে তাদের বয়স। বলে, ওদের মা এখন আর একজনের স্ত্রী। ভালোই হয়েছে। আমি তো ওকে বা আমার সন্তানদের নিরাপত্তা দিতে পারতাম না। টনির কথাতে কেমন যেন কোন ঠাসা হয়ে পড়লাম।
আমার পুরনো নিস্তরঙ্গ জীবন ফিরে পেতে হবে, আর এই খুনির উপদেশ মার্কা কথার যথাযথ প্রত্যুত্তর দিতে হবে। খালি পেটে হুইস্কি ততক্ষণে কাজ করছে। অনেকটা ঘোরের মধ্যে বললাম, তুমি কি আব্রাহামকে হত্যা করেছ? আর তার পুরস্কার হিসেবে তোমাকে এখানে মার্শালরা পুনর্বাসনের ব্যবস্থা করেছে? টনি আমার কথায় অপ্রস্তুত হয় না, রেগেও যায় না, কিছু বলেও না। আমার মনে হলো সে মিটিমিটি হাসছে। বলে, তুমি আলপোর কথা বলছো? আর এক ঢোক হুইস্কি খাই। উত্তেজিত কণ্ঠে বলি, বাংলায় একটা কথা আছে, কাঁটা দিয়ে কাঁটা তোলা। মার্শাল্লাহ তোমাকে ভালোই ব্যবহার করেছে। এবার টনি হো হো করে হেসে ওঠে, বলে, স্প্যানিশে এরকম একটা প্রবচন আছে, আন ক্লাভো সাকা এ অট্র ক্লাভো। এক পেরেক আর এক পেরেককে বের করে দেয়, কিন্তু এই কাজটা আমাকে মার্শালরা করায়নি। হার্লেমে আমার সহযোগী বন্ধুকে আলপো নিজ হাতে খুন করেছিল। তার বদলা নেবার জন্য আমি অপেক্ষা করেছিলাম। আমি জানতাম আলপো মেইনে পুনর্বাসিত হয়েছিল, কিন্তু এখানে এই নির্জন জায়গায় এসে তাকে মারা খুব কঠিন হতো। অপেক্ষা করছিলাম সে আবার কবে হার্লেমে ফিরে আসবে। আমার গণনা ভুল হয়নি, ঠিক ফিরে এসেছিল। মার্শালরা কি জানে এই কথা? কথা বলতে গিয়ে আমার জিভ চড়িয়ে যায়। না, তারা হয়তো আন্দাজ করছে, তাদের কাছে আমি এটা স্বীকার করিনি। হুইস্কি আমার মাথা ঘোরাতে থাকে। এরপরে আমি কি বলেছিলাম ঠিক স্মরণ নেই। হয়তো বলেছিলাম, টনি, আমি একটা সরল জীবন গড়তে চেয়েছিলাম, আব্রাহাম আর তুমি সেটা নষ্ট করে দিলে। হয়তো বলেছিলাম, টনি, তোমাকে ঘৃণা করি। হয়তো এসবের কিছুই বলিনি। হয়তো আমার স্ত্রীর কথা বলেছিলাম, সেসব মনে নেই। সেই সন্ধ্যাটা এখনো এক ধোঁয়াশার মধ্যে বাস করে। সেই রাতে টনি কখন চলে গিয়েছিল খেয়াল নেই। বাইরের ঘরে সোফার ওপর ঘুমিয়ে পড়েছিলাম স্মৃতিভ্রষ্ট হয়ে। পরদিন সকালে বাইরের দরজায় কলিং বেলের আওয়াজে ঘুম ভেঙে যায়। আমাকে উঠে দরজা খুলতে হয় না, দরজা খোলাই ছিল। ঘরের ভেতর আধো অন্ধকার। প্রথমে বুঝতে পারছিলাম না কোথায় আছি, এটা সকাল না সন্ধ্যা। প্রচন্ড মাথা ব্যথায় সোফা থেকে মাথা তুলি, দেখি টনি ঘরের ভেতর। ও বলে, সকাল সকাল তোমার ঘুম ভাঙালাম। শোয়া থেকে উঠে বসি, বলি, কি হয়েছে? তখনই দরজা ঠেলে ঢোকে আরো দুজন। ঘরের অল্প আলোতেও তাদের চিনতে পারলাম। সেই কালো আর বাদামি ওভারকোট ফেডারাল মার্শাল দুজন। মাথাটা ডান হাত দিয়ে টিপতে টিপতে বলি, টনি, তোমার জন্য পুলিশ এসেছে। আব্রাহামকে তুমি... বলতে বলতে জিভ চড়িয়ে যায়, চোখ বন্ধ হয়ে আসে। এরপরে অনেকক্ষণ কারোর কথা শুনি না। তারপর নিস্তব্ধতা ভেঙে দূর থেকে টনির কথা ভেসে আসে। আমি দুঃখিত অমল, এরা আমার জন্য আসেনি। বাদামি কোট আমার সামনে দাঁড়ায়, বলে, আপনার স্ত্রীর দেহ আমরা খুঁজে পেয়েছি। এবার বরফ গলতে শুরু করলেই উন্মুক্ত কাদামাটির মধ্যেই সেটিকে পাওয়া যায়। 5 বছর হলো, এবার নিউ ইয়র্কে আবার ফিরতে হবে। টনি ওদের বলে, ও মাটি খুঁড়তে তেমন অভ্যস্ত নয় মনে হয়, বেশি গভীরে যেতে পারেনি। ওর আমার ড্রাইভওয়ে তুষার পরিষ্কার করার স্টাইল দেখেই সেটা বুঝতে পেরেছিলাম। কাল রাতে টনিকে কি বলেছিলাম মনে করার চেষ্টা করি। বলি, আমার খুব মাথা ব্যথা করছে, আমাকে একটু সময় দিন। শীত আমাদেরকে রেখেছিল উষ্ণ করে, পৃথিবীকে এক বিস্মৃতির তুষারের আবরণে ঢেকে। এলিয়ট আরও লিখেছিলেন, সেই আবরণটি আমার জন্য রইল না। নিউ ইয়র্ক শহর থেকে দূরে
ক্যাটস্কিল পাহাড়ের এক প্রত্যন্ত কোণে সেই কবে একটা গর্ত খুঁড়েছিলাম। বহু বছর কেটে গেছে এরপরে। আমি এখন মরুভূমির মধ্যে একটি বিশাল দালানের একটি ছোট ঘরে থাকি। আমার একটি জানালা আছে, তাতে নিচের খেলার মাঠটি ছাড়িয়ে একটা উঁচু কাঁটাতারের দেওয়াল পার হয়ে দূরে কিছু জোশুয়া গাছ দেখা যায়। এখানে ঋতুর পরিবর্তন নেই। মেইনের ঋতুগুলিকে আমি খুব মিস করি।